প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকেও আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিকে আমি আলোচনা করব অ্যাজমা সম্পর্কে। এই অ্যাজমা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি যে অ্যাজমার কথা এখানে আলোচনা করব সেটি হচ্ছে বকিয়াল অ্যাজমা। এই অ্যাজমাটা কতকটা অ্যালার্জিক অ্যাজমার মতোই। এই অ্যাজমা খুব কষ্টদায়ক এবং মারাত্মক। এটি একবার হলে নিরাময় হতে বেশ কিছু সময় লাগে। যাই হোক, আমরা সচরাচর যে এই অ্যাজমাটিক অ্যালার্জি দেখে থাকি, এই রোগটি শুরু প্রাথমিক অবস্থায় সর্দি, কাশি, হাঁচি দিয়ে শুরু হয়। আমাদের কিন্তু প্রত্যেকেরই সর্দি, কাশি, হাঁচি হয়ে থাকে। সে ধুলাবালি থেকে হতে পারে, ফুলের রেণু থেকে হতে পারে। বিভিন্ন কারণে আমাদের সর্দি, কাশি, হাঁচি হতে থাকে এবং এটি যদি কন্টিনিউ দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এটি খুব মারাত্মক রূপ ধারণ করে। আর যখনই এই ধরনের শুরু হয় বা দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন কিন্তু আমাদের আস্তে আস্তে সেটা শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং এই শ্বাসকষ্টটা দীর্ঘদিন ধরেই চলতেই কিন্তু আমাদের এই বকিয়াল অ্যাজমা শুরু হয়ে যায়। আর এই বকিয়াল অ্যাজমার জন্য আমরা কী করি, সাধারণত নিজেদের সুবিধার্থে রোগটাকে একেবারে নির্মূল না করে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, ইনহেলার বা স্টেরয়েড জাতীয় বেশ কিছু ওষুধ ইউজ করে থাকি, সেটা অ্যালোপ্যাথি। এর ফলে কিন্তু আমরা মারাত্মক পরিস্থিতির শিকার হই। এই মারাত্মক পরিস্থিতির শিকার কিন্তু একদিনে নয়, দীর্ঘদিন এটা এই স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার করার ফলে কিন্তু আমাদের ফুসফুসটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সুতরাং যাতে এই ক্ষতিগ্রস্ত না হয়, ফুসফুসটা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়টা কিন্তু আমাদের একটু হলেও জানার দরকার। প্রথমেই বলি, আমাদের ফুসফুসের ভিতরে প্রচুর ছোট ছোট বায়ুথলি আছে বা অ্যালভিলাই আছে। এটা বিভিন্ন ঝিল্লি দিয়ে তৈরি এবং প্রত্যেকটা বায়ুথলিতে ছোট ছোট খুপড়ি আছে। এটাকে বলা হয় নেফ্রন। এই লক্ষ লক্ষ নেফ্রন, এই নেফ্রন ক্ষতি হতে থাকে। তখনই কিন্তু আমাদের কি হয়, এই শ্বাসকষ্ট বেড়ে যায়। আমরা কিন্তু বিভিন্নভাবে সর্দি, কাশি এবং অ্যালার্জির মাধ্যমে কিন্তু কষ্ট পেতে থাকি। তখন কিন্তু আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের কষ্ট, এই শ্বাস প্রশ্বাসের কষ্টটা দীর্ঘদিন বেড়ে যায়। আমরা কিন্তু একটুতে হেঁপে যাই। একটু জোরে হাঁটাচলা করলেই কিন্তু আমাদের বুক ধড়ফড় করে। অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় বসে থেকে রেস্ট নিয়ে বা দম নিয়ে তবেই কিন্তু আমরা চলতে পারি। শ্বাসকষ্টটা খুব অল্প সময়ের মধ্যে বেড়ে যায়। প্রিয় দর্শক, এই ধরনের যদি বকেয়াল অ্যাজমা হয়ে থাকে বা অ্যালার্জি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে মেডিসিনটা ইউজ করব, সে হোমিওপ্যাথিতে কিন্তু এটাকে রোধ করা যায় এবং নির্মূল করা যায়। দীর্ঘদিন ধরে যদি রোগের সিমটম অনুযায়ী আমরা এই ওষুধটা খেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই খুব দ্রুততর নিরাময় হয়। এবং আমরা কী ধরনের মেডিসিনটা ইউজ করব আমি এখানে কিন্তু দু চারটি কথাই বলছি। প্রথমেই বলি, বিভিন্ন লক্ষণ অনুযায়ী বা সিমটম অনুযায়ী আমরা যে মেডিসিনগুলি সাধারণত ইউজ করে থাকি
সেটা হলো যেমন অ্যাকোনাইট ন্যাপ, ইপিকাক, ব্রায়োনিয়া, ডেসরা, জাস্টিসিয়া মাদার, এই ধরনের ইত্যাদি বহু মেডিসিন আছে, যে মেডিসিনগুলি আমরা যদি নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফুসফুস বকেয়াটা কী হয়, একবারে সতেজ থাকে, এরকম শ্বাসকষ্টও হয় না, এবং এই রকম ভোকাল যে অ্যাজমা সেটা কিন্তু অচিরেই নির্মূল হয় এবং দ্রুততর একটা প্রোটেকশন দিতে পারে এই হোমিও মেডিসিন। প্রিয় দর্শক, সকলকে জানাই আমার এই ভিডিওর পাশে থাকার জন্য। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টপিক পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।